So I welcome all of you in this channel that is known as English Graph. এর আগের পার্টে আমরা অন কিলিং আ ট্রি কম্পোজড বাই গিব প্যাটেল তার ফার্স্ট স্ট্যান্ডাটা প্রথম অংশটি আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো যেখানে আমি পরবর্তী অংশটা ডিটেইলে অ্যানালিসিস করব বা আলোচনা করব। সো আই হ্যাভ কাম আপ, সো লেটস বিগিন। তো ফার্স্ট স্ট্যান্ডে আমরা দেখেছিলাম যে সেখানে বলা হচ্ছে যে নট আ সিঙ্গেল জেব অফ দ্য নাইফ উইল ডু ইট, ছুরিকার একটি আঘাতে একটি গাছকে শেষ করা যাবে না। ইট বলতে আমি বলেছিলাম যে ইট রেফার্স টু দ্য আলটিমেট ডেথ অফ আ ট্রি। তাহলে ছুরিকার একটি আঘাতে একটি গাছকে কখনোই যখন শেষ করা যাবে না, তার মৃত্যুকে নিশ্চিত করা যাবে না। তাহলে কবি এখানে কি বলছেন? সো হ্যাক অ্যান্ড চপ, গাছটিকে ক্রমাগত আঘাত করতে হবে এবং কোপাতে হবে। হ্যাক মানে তেচ্ছা টান দেওয়া, আড়াআড়িভাবে টান দেওয়া ছুরিকা বা কুঠার বা তরবারি দিয়ে, আর চপ মানে বারবার কোপানো। তো বলা হচ্ছে গাছটিকে ক্রমাগত হ্যাক এবং চপ করতে হবে। বাট দিস অ্যালোন অন ডু ইট, কিন্তু তাতেও এটি হবে না, তার মানে তাতেও কিন্তু গাছটিকে পুরোপুরি মৃত্যুর দিকে ঠেলে দেওয়া সম্ভব হবে না, মানে গাছটি তাতেও মারা যাবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, এত যন্ত্রণাতেও এটি হওয়ার নয়, মানে গাছটির মৃত্যু হওয়ার নয়। এত যন্ত্রণাতেও এত আঘাতেও, শত আঘাত এবং যন্ত্রণাতেও গাছটি মারা যাবে না। বারবারই তোমাদের মনে রাখতে হবে যে ইট রেফার্স টু দ্য কমপ্লিট ডেথ অফ দ্য ট্রি অর হোয়েন দ্য ডেথ অফ দ্য ট্রি গেটস কমপ্লিটেড, যখন গাছটির মৃত্যু সংঘটিত হয় বা সম্পূর্ণ হয়। আচ্ছা, এত আঘাত ও যন্ত্রণা সত্ত্বেও গাছটি নিজেকে রিভাইভ করার চেষ্টা করছে। তার প্রমাণ হলো এই লাইনটি, দ্য ব্লিডিং বার্ক উইল হিল। বলছে যে জায়গায়, গাছের যে অংশে তুমি আঘাত করবে সেই জায়গাটি তাৎক্ষণিকভাবে সেখান থেকে রক্তপাত হবে, সেখানে একটি ক্ষতর সৃষ্টি হবে, কিন্তু সেই রক্তাক্ত স্থানটিকে গাছ দ্রুত মেরামত করার চেষ্টা করবে এবং সে নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করবে। ইট শোজ দ্য কন্টিনিউয়াস এফোর্ট অফ আ ট্রি টু হিল ইটসেলফ এনিওয়েজ। শত অপ্রতিকূল পরিস্থিতির মাঝেও গাছটি কীভাবে নিজেকে রিভাইভ করার চেষ্টা করছে, তার বাঁচার প্রচেষ্টা কতটা মরিয়া সেটাই এখানে কবি দেখানোর চেষ্টা করছেন। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, এবং একটি গাছকে যদি আমরা জাস্ট কেটে ফেলে দিই তাহলে গাছের কাণ্ডের যে অংশটুকু মাটি থেকে বেরিয়ে থাকবে সেই জায়গা থেকে আবারও নতুন কচি পল্লব বেরিয়ে আসবে, বা গাছের যে অংশে আমরা আঘাত করব বা ছেটে ফেলবো, বা যে জায়গাটা আমরা কেটে ফেলবো সেই জায়গা থেকে আবারও নতুন পল্লব বা কচি পাতা বেরিয়ে আসবে। মিনিয়েচার বাউস, এবং সেখান থেকে বেরিয়ে আসবে ছোট শাখা, হুইচ ইফ আনচেকড উইল এক্সপেন্ড অ্যাগেন টু ফর্মার সাইজ, এবং সেই জায়গা থেকে যে ছোট শাখা প্রশাখা বা পল্লবগুলো বেরিয়ে আসবে সেগুলোর দিকে যদি আর পরবর্তীতে নজর না দেওয়া হয় তাহলে উইল এক্সপ্যান্ড অ্যাগেন টু ফর্মার সাইজ, তাহলে সেই ছোট পল্লব বা শাখা প্রশাখাগুলি ক্রমাগত বড় হয়ে আবারও আগের অবস্থায় ফিরে আসবে। মানে এই স্ট্যান্ডে আমরা কি দেখতে পাচ্ছি যে কি করে শত যন্ত্রণা এবং আঘাত সত্ত্বেও, যাবতীয় সব কিছু সহ্য করার পরেও একটা গাছ নিজেকে বাঁচিয়ে রাখতে বা তার পুনরবস্থায় নিজেকে ফিরিয়ে নিয়ে যেতে কতটা মরিয়া, এটাই এই স্ট্যান্ডে দেখানো হয়েছে। সো দিস স্ট্যান্ডা ইজ অল অ্যাবাউট আ ট্রিজ কন্টিনিউয়াস এফোর্ট and deliberate endeavor to revive itself from a state of wound. Anyways, let's go to the next stanza. No, the root is to be pulled out. তাহলে কবি এখানে এসে বলছেন যে না, এত চেষ্টা করেও গাছটির মৃত্যু সুনিশ্চিত করা যাচ্ছে না, মানে শত চেষ্টার পরেও গাছটি মারা যাচ্ছে না, গাছটিকে আমরা নিধন করতে পারলাম না। তাহলে কবি এবারে বলছেন দ্য রুট ইজ টু বি পুলড আউট। কবি এখানে আরেকটি সাজেশন নিয়ে আসলেন, দ্য রুট ইজ টু বি পুলড আউট, বলছে গাছের শিকড়টিকে তুলে ফেলতে হবে, গাছের শিকড়টিকে মাটি থেকে উপড়ে ফেলতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, থেকে মাটির ভিতর থেকে, যে শিকড়, গাছের শিকড় তো মাটির ভিতরেই বিস্তার লাভ করে, তো বলছে যে মাটির ভিতর থেকে গাছের শিকড়টিকে উপড়ে ফেলতে হবে। এখানে আর্থকে অ্যাঙ্কারিং আর্থ বলা হয়েছে। অ্যাঙ্কারিং আর্থ কথাটি বলার মধ্যে দিয়ে কবি বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন যে জাহাজ যেমন বা বড় বড় ফেরি বা লঞ্চ যেমন সমুদ্র বা নদী তীরবর্তী স্থানে যখন এসে দাঁড়ায় তখন সমুদ্রের বা নদীর জলের স্রোতে তারা যেন ভেসে না যায় সেজন্য কি করে, তারা নোঙর ফেলে দেয়। তো গাছ কি করে, মাটিকে আঁকড়ে ধরে থাকে যেন বিপদের সময়, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ, ঝড়
ইত্যাদির সময় যেন সে উপরে না পড়ে, সেজন্য মাটিকে সে শক্তভাবে আঁকড়ে ধরে থাকে। তো এখানে আসলে এই আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, এই অ্যাঙ্কারিং আর্থ কথাটি বলার মধ্যে দিয়ে কবি দেখাতে চাইছেন যে গাছ এবং মাটির মধ্যে সম্পর্কটা কতটা নিবিড় এবং কতটা শক্তপোক্ত একটা সম্পর্ক। Through the phrase anchoring earth, the poet wants to show that how strong the bond is in between earth and a plant. বা আর্থকে আমরা যদি মাদার হিসেবে ধরি এবং প্ল্যান্টকে যদি আমরা চাইল্ড ফিগার হিসেবে ধরি, তাহলে মা এবং শিশুর মাঝে সম্পর্ক কতটা নিবিড় সেটাকে এখানে, এবং কতটা স্ট্রং সেটাকে কবি এখানে এই ফ্রেজের মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন। শেকড়টাকে কী করে তুলে ফেলা যাবে? ইট ইজ টু বি রপড অ্যান্ড টায়ার্ড। শেকড়টাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। একটি গাছ কেটে ফেলার পরে অবশিষ্ট থেকে যায় শেকড়, যেটা মাটির অনেক ভেতরে প্রথিত অবস্থায় থাকে। তো বলছে গাছের শেকড়টিকে দড়ি পরিয়ে দাও এবং তাকে বেঁধে ফেলো। অ্যান্ড পুলড আউট, এবং টান দাও। স্ন্যাপড আউট, সেটা ছিঁড়ে যাবে। অর পুলড আউট এন্টায়ারলি, সম্ভব হলে পুরোটাই তুলে ফেলতে হবে। এন্টায়ারলি মানে কমপ্লিটলি। গাছের শিকড়টিকে বলা হয়েছে পুরোপুরি মাটি থেকে তুলে ফেলতে হবে। অনেক সময় আমরা জানি যে গাছের শিকড়ের কিছুটা অংশ যদি মাটির ভেতরে থেকে যায়, তো কিছু কিছু ক্ষেত্রে গাছের শিকড়ের অবশিষ্টাংশ থেকেও আবার একটি নতুন চারা গাছ জন্মায়। আমরা আমাদের বাস্তবিক অভিজ্ঞতার কথা যদি বলি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা অবশ্যই দেখেছি যে যখন একটি গাছকে ছেঁটে ফেলা হয়, গাছের ডালপালা, সেখান থেকে নতুন ডালপালা বের হয়। যখন একটি গাছকে শুধুমাত্র কাণ্ড থেকে কেটে ফেলা হয়, তখন তার গুঁড়ি থেকে আবার নতুন শাখা প্রশাখা বের হয়, সেগুলো পুরনো গাছটির জায়গা নিয়ে নেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র শেকড়টি থেকেও একটি গাছ, পূর্ণাঙ্গ গাছ হতে পারে। আবার শিকড়ের একটু সামান্য অংশ থেকেও আবার গাছ হতে পারে। আমরা এরকম অঙ্গজ জনন, পত্রজ জনন, এই জিনিসগুলো তো আমরা দেখেছি। যেমন পাথরকুচি গাছ, এর পাতা থেকেও গাছ হয়। আবার কিছু কিছু গাছের শুধুমাত্র শিকড় থেকে গাছ হয়। তাহলে গাছ নিজেকে রিভাইভ করার সব রকম মরিয়া প্রচেষ্টা চালিয়ে যায়। তো কবিতা আসলে এটাই বলতে চাইছেন যে একটি গাছ যে বাঁচার জন্য যার এত আকুতি, এত প্রচেষ্টা, যার প্রাণ এত সস্তা নয়, তাকে তাহলে আমরা কেন এত সহজে হত্যা করব? কেন বুঝবো না আমরা এটা কতটা সিগনিফিক্যান্ট, কত ইম্পর্ট্যান্ট একটা গাছ। আউট ফ্রম দ্য, এবং শিকড়টিকে মাটি থেকে সম্পূর্ণ তুলে ফেলতে হবে। আউট ফ্রম দ্য আর্থকে, কোত্থেকে তুলে ফেলবো? মাটির সেই ভেতরের গহ্বর থেকে। গাছের শিকড় মাটির ভেতরে কি করে? নিরাপদ একটা আস্তানা বানিয়ে ফেলে। বলছে সেই জায়গা থেকে গাছের শিকড়টিকে তুলে ফেলতে হবে। এখানে আর্থকে বলতে বোঝানো হচ্ছে যে মাটির ভেতরের সেই অংশটুকু বা সেই জায়গাটি যেখানে গাছের শিকড় নিরাপত্তার স্বার্থে আশ্রয় নেয়। মানে এখানে আর্থকে গাছের শিকড়ের একটি শেল্টার হিসেবে দেখানো হয়েছে। এখানে কেভ স্ট্যান্ডস ফর আ সেফ শেল্টার। কেভ স্ট্যান্ডস ফর শেল্টার। আমরা জানি গাছের সবচেয়ে মূল্যবান অংশ কিন্তু আসলে গাছের শিকড়, কারণ তাই গাছ তার শিকড়কে সবসময় মাটির ভেতরে নিরাপদে লুকিয়ে রাখতে চায়। তাহলে গাছ নিরাপত্তার স্বার্থে তার শিকড়কে যেখানে লুকিয়ে রাখে আসলে মাটির ভেতরে, সেই জায়গাটিকে এখানে কেভ বলা হয়েছে। এখানে কেভ এই কথাটি আসলে ইন্ডিকেট করছে এ সেন্স অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি। এনিওয়েজ, যেমন আদিম মানুষও অধিক নিরাপত্তার স্বার্থে গাছের ডাল ছেড়ে বা তারা আশ্রয় নিয়েছিল কোথায়? পর্বতের বা পাহাড়ের গুহায়। তাহলে কেভ কথাটা আসলে কিন্তু নিজের মধ্যে একটা সিকিউরিটির কথা বলছে। তার মানে হিয়ার কেভ স্ট্যান্ডস ফর আ সেন্স অফ সিকিউরিটি। এনিওয়েজ, এখান থেকে প্রশ্ন আসতে পারে, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড। তো যখন আমরা গাছের শিকড়কে দড়ি দিয়ে বেঁধে যখন টানবো, তখন কী হবে? গাছটির শিকড়টি মাটি থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবে। তো অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তো এখানে কিন্তু রুট বলা হয়নি, বলা হয়েছে অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড। এখানে স্ট্রেংথ অফ দ্য ট্রিও যা, রুটও তাই। তাহলে তার মানে হলো হিয়ার দ্য রুট অফ আ ট্রি হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ দ্য স্ট্রেংথ অফ আ ট্রি। সত্যি কথা বলতে গাছের যেমন দাঁতের শক্তি লুকিয়ে থাকে দাঁতের মাড়িতে, সুস্থ সবল মাড়ি হলে দাঁত যেমন সুস্থ হয়, সবল হয়, একইভাবে একটা গাছের শক্তি কিন্তু আসলে নিহিত থাকে তার শেকড়ে। তো অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তাহলে এখন কি হলো? বলছে গাছের শক্তি বেরিয়ে এলো। এখানে গাছের শিকড়কেই গাছের শক্তি বলা হয়েছে। সো হিয়ার দ্য রুট অফ আ ট্রি হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ দ্য স্ট্রেংথ অফ আ ট্রি, বিকজ দ্য স্ট্রেংথ অফ আ ট্রি লাইজ ইন ইটস রুট। এখানে দ্য সোর্স, হোয়াইট অ্যান্ড ওয়েট, এখানে গাছের শিকড়কে আরও ফার্দার এক্সপ্লেন করা হয়েছে। হিয়ার দ্য রুট অফ আ ট্রি হ্যাজ বিন এক্সপ্লেন ফার্দার অ্যাজ দ্য সোর্স। গাছের শিকড়কে এখানে বলা হয়েছে সোর্স, বলা হয়েছে হোয়াইট, বলা হয়েছে ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ।
হিয়ার, তাহলে ভালো করে তোমরা বুঝবে এই বিষয়টা। হিয়ার দ্য রুট অফ আ ট্রি হ্যাজ বিন ডেসক্রাইবড ফার্স্টলি অ্যাজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, দেন দ্য সোর্স, দেন অ্যাজ হোয়াইট অ্যান্ড ওয়েট। গাছের শিকড়কে বলা হচ্ছে গাছের যাবতীয় শক্তির উৎস। সত্যি কথা, গাছে যাবতীয় সব কিছুই পৌঁছায় তার শিকড়ের মাধ্যমে। তাহলে শিকড় হলো তার সাপ্লাই লাইন। গাছের শিকড় হয় হোয়াইট, কারণ সেখানে আলোর অনুপস্থিতি। গাছের শিকড় হয় ভেজা, ওয়েট, ভেজা বা সিক্ত। এই ওয়েট বা ভেজা এই কথাটা আসলে প্রাণের প্রতি ইঙ্গিত করছে। ওয়েট স্ট্যান্ডস ফর লাইফ, জলই জীবন, যেখানে জল থাকবে সেখানে জীবনের সম্ভাবনা রয়েছে। হিয়ার দ্য ওয়ার্ড ওয়েট স্ট্যান্ডস ফর লাইফ অর সাজেস্টস টু দ্য প্রেজেন্স অফ লাইফ, জীবনের উপস্থিতির কথা বলছে। দ্য মোস্ট সেন্সিটিভ, গাছের শিকড় হলো ভীষণই সেন্সিটিভ। গাছের শিকড়কে সেন্সিটিভ হতেই হবে, নাহলে মাটির ভিতরে কোথায় জল রয়েছে এই সমস্ত জিনিসগুলো গাছের শিকড়ের পক্ষে বোঝা সম্ভব হবে না। গাছের শিকড় হচ্ছে মোস্ট সেন্সিটিভ, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, এবং পৃথিবীর ভেতরে, মাটির ভেতরে সেটা বছরের পর বছর ধরে লুকিয়ে থাকে। তাহলে this stanza is all about the description of the root and how important a root is for a tree that has been shown here. গাছের জন্য তার শিকড় কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। প্রত্যেকটা স্ট্যান্জার বিষয়বস্তু আসলে কি, সংক্ষেপে তোমরা সেটা পেন্সিল দিয়ে পাশাপাশি লিখে রাখবে, তাহলে পড়ার ক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। পড়াশোনার স্ট্র্যাটেজিটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে, এর ফলে তুমি অতি অল্প সময়ে অনেক বেশি কিছু কভার করতে পারবে। এবারে কবি বলছেন, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং, গাছের শিকড়টিকে তুলে ফেলা হয়েছে, তারপরে কি আমাদের কাজ শেষ? বলছে না, তারপরেও গাছটির মৃত্যু সুনিশ্চিত হবে না। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড এয়ার, ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং। এখানে স্কর্চিং কথাটা সানের সঙ্গে কানেক্টেড, এখানে চকিং কথাটা এয়ারের সঙ্গে কানেক্টেড। হিয়ার স্কর্চিং গোজ উইথ সান, চকিং গোজ উইথ এয়ার। অনেক ছেলে মেয়েদের এই সমস্যাটি হয়, তারা আমাদের প্রশ্ন করে যে আসলে স্যার এখানে স্কর্চিং এবং চকিং কি বলতে চেয়েছে, সান বা এয়ারের সঙ্গে এর সম্পর্ক কি? এখানে কবি বলছেন গাছটির শিকড় উপরে ফেলার পরে তারপরে যে কাজটি করার সেটা হলো গাছের শিকড়কে ফেলে রাখতে হবে। তারপরে সম্পূর্ণ শুধু গাছের শিকড়টি না, পুরো গাছটিকেই খোলা জায়গায় ফেলে রাখতে হবে। গাছের শিকড় শুদ্ধ না, পুরো গাছটিকে খোলা জায়গায় ফেলে রাখতে হবে। কবি এই কথাটি কেন বলছেন? কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পুরনো গাছ, এটা গাছে কেটে যখন ফেলে রাখা হয় তখন বর্ষার জল পেয়ে বা মাটির ছোঁয়া পেয়ে গাছের কাণ্ড থেকে আবার নতুন করে শাখা পোশাখা বেরিয়ে আসে, এটা আমরা দেখেছি। তো কবি বলছেন যে এরপরে গাছকে ফেলে রাখতে হবে খোলা হাওয়ায় এবং তপ্ত রোদের মাঝে। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং, তারপরে দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড ওয়্যার, অত্যন্ত প্রখর সূর্যের তাপে, প্রখর সূর্যের তাপে গাছটি কী হবে? ক্রমাগত হবে আরও বেশি ব্রাউনিং। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড এয়ার, ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং। বলছে এরপরে কাটা গাছটিকে যখন ফেলে রাখা হবে প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে, তখন প্রখর সূর্যের তাপে তার সবুজ অংশ, তার সবুজ রং ধীরে ধীরে কিসে পরিণত হবে? তামাটে হয়ে যাবে, ব্রাউন হয়ে যাবে, এবং শুষ্ক বাতাস সেটিকে আরও বেশি শক্ত করে তুলবে। তার মানে তার মধ্যে থাকা যাবতীয় প্রাণরস বা প্রাণের শেষ রসদটুকু শুকিয়ে যাবে। মানে আরেকবার বেঁচে ওঠার যাবতীয় সম্ভাবনা এখানে তিলে তিলে শেষ হয়ে যাবে, কারণ তার মধ্যে থাকা শেষ জলীয় অংশ সেখানে শুষে সম্পূর্ণ উবে যাবে। টুইস্টিং উইদারিং অ্যান্ড দেন ইট ইজ ডান। এখানে আসলে একটা প্রসেসের কথা বলা হয়েছে, এই প্রসেসটিকে বলা হয় সিজন করা। সাধারণত গাছ কেটে ফেলার পরে সেগুলোকে মাটিতে ফেলে রাখা হয়, এর ফলে কি হয়? রৌদ্রের তাপে এবং শুষ্ক বাতাসের প্রভাবে সেই গাছগুলো ক্রমশ শুকোতে কাঠগুলোর মধ্যে শেষ জলবিন্দু পর্যন্ত শুকিয়ে যায়, তার মধ্যে কোনো রস থাকে না। এর ফলে সেই কাঠগুলোতে আর কখনো ঘুণ পোকা ধরে না, সেই কাঠগুলো অনেক বেশি টেকসই হয়। তো এখানে আসলে সিজন কী করে একটি কাঠকে সিজন করা হয় সেই পদ্ধতিটা এখানে দেখানো হচ্ছে। এনিওয়েজ, তো কবি আসলে এটি বলতে চাইছেন যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন একটি কেটে ফেলা গাছ যাবে তখন সেই গাছটির মধ্যে যাবতীয় প্রাণরস, তার মধ্যে অবশিষ্ট শেষ প্রাণরসটুকুও শুকিয়ে যাবে, মানে পরবর্তীতে তার বেঁচে ওঠার কোনো সম্ভাবনা থাকবে না। এনিওয়েজ, তারপরে কি হবে? টুইস্টিং অ্যান্ড উইদারিং। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার ফলে গাছের অন্তর্নিহিত গঠন বদলে যাবে এবং তার বর্ণ বা রং বদলে যাবে এবং তার আকার সে কিছুটা সংকুচিত হবে।
অ্যান্ড দেন ইট ইজ ডান। কবি এবারে বলছেন অ্যান্ড দেন ইট ইজ ডান, অবশেষে কাজটি সমাপ্ত হলো। এখানে ইট বলতে তিনি বলছেন যে নাও দ্য প্রসেস অফ কিলিং আ ট্রি ইজ কমপ্লিট। তাহলে কবি কিন্তু আসলে কখনোই বলতে চাইছেন না কি করে গাছ কাটতে হবে, কবি গাছ কাটার পক্ষে নন। আমাদের আপাত দৃষ্টিতে কবিতাটি পড়ে মনে হতে পারে কবি হয়তো বলতে চাইছেন কি করে গাছ কাটতে হবে, তার উপরে তিনি একটি কবিতা লিখেছেন। আসলে না, কবি, এটাই তো আয়রনিক্যাল একটা ব্যাপার যে কবি আসলে বলতে চাইছেন তাহলে যে গাছ নিজেকে বাঁচানোর এত মরিয়া প্রচেষ্টা সর্বদা চালিয়ে যায়, যাবতীয় প্রতিকূলতার মধ্যে দিয়ে, যাবতীয় আঘাত ও অত্যাচার সহ্য করা সত্ত্বেও যখন একটি গাছ নিজেকে বারবার বাঁচানোর জন্য এরকম একটা ডেলিবারেট এবং কন্টিনিউয়াস অ্যাটেম্প্ট বা এফোর্ট দেখাচ্ছে, তাহলে একটি গাছের প্রাণ নিশ্চয়ই সস্তা নয়। আমরা কেন এটা বুঝবো না? We should realize this fact that how important, how significant the life of a tree is. The life of a tree is not so cheap and not is a tree as well. তাহলে কেন আমরা গাছকে রক্ষা করব না, সংরক্ষণ করব না? তাহলে এই কবিতার লেখার মধ্যে দিয়ে প্রকৃতির কবির যে প্রকৃতি সচেতনতা এবং প্রকৃতির সংরক্ষণ, বনসৃজনের চিন্তাভাবনা, সেটা কিন্তু এখানে বারবার করে উঠে আসছে। তো এই হচ্ছে কবিতাটা বুঝতে তোমাদের যদি আরও কোনো সমস্যা থাকে, ফ্রেজ বাই ফ্রেজ যদি কোনো সমস্যা হয় বুঝতে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, অ্যান্ড আই উড ডেফিনেটলি রিপ্লাই ইউ। এবং তোমাদের বারবার বলছি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।